স্বামীর মৃত্যুর পর একা থাকা এক নারী রাতে অদ্ভুত উপস্থিতি অনুভব করে। স্বামী মারা গেছে, তবুও প্রতি রাতে কেউ তার সাথে রাত কাটায়। প্রথমে সে ভাবছিল এটা শুধু তার কল্পনা, কিন্তু এক রাতে সে স্পষ্ট অনুভব করে কেউ তার খুব কাছে শ্বাস নিচ্ছে। ভয়ে সে চোখ খুলতে চায় না, কারণ সে জানে চোখ খুললেই এমন কিছু দেখবে যেটা আর কোনোদিন ভুলতে পারবে না। গল্পের শুরুতেই আমরা দেখি বেথ নামের এক নারীকে। সে ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে, কারণ কিছুদিন আগেই তার স্বামী ওয়েন নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। রাত গভীর, চারপাশে শুধু নিস্তব্ধতা। বেথ একের পর এক মদের গ্লাস খালি করতে থাকে, যেন প্রতিটি চুমুকের সঙ্গে নিজের কষ্টটাকে ডুবিয়ে ফেলতে চাইছে। তারপর ল্যাপটপ খুলে তাদের বিয়ের পুরনো ভিডিও চালায়। স্ক্রিনে হাসছে ওয়েন, হাসছে বেথ, চারদিকে আনন্দ, ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু বাস্তবতা অনেক বেশি নির্মম। আর ঠিক তখনই মেইন ডোরে জোরে একটা নক শোনা যায়। বেথ চমকে ওঠে, কিছুক্ষণ স্থির হয়ে থাকে, তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। কাঁপা হাতে দরজা খুলে দেয়, কিন্তু বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস, অন্ধকার আর দূরে গাছের পাতার হালকা শব্দ। সে কিছুক্ষণ চারদিকে তাকিয়ে থাকে, যেন কেউ ঠিক এক্ষুনি সরে গেছে। তারপর দরজা বন্ধ করতে যায়, কিন্তু সেই মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। ঘরের ভেতর আলমারির দিক থেকে যেন কিছু একটা তৈরি হচ্ছে, একটা ছায়া, একটা অদৃশ্য উপস্থিতি। মনে হয় অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে তাকে দেখছে। বেথের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। ভয় পেয়ে সে দ্রুত দরজা বন্ধ করে দেয়। পরের সকালে বেথ জেগে উঠে দেখে সে সোফায় নয়, মেঝেতেই ঘুমিয়ে পড়েছিল। গতরাতের ঘটনাগুলো যেন বাস্তব আর স্বপ্নের মাঝামাঝি কোথাও আটকে আছে। নিজেকে সামলে সে দিনের জন্য প্রস্তুত হয়, কারণ আজ স্কুলে পেরেন্টস মিটিং। ব্যক্তিগত জীবন ভেঙে চুরমার হলেও বাইরের পৃথিবীর কাছে তাকে স্বাভাবিকই থাকতে হবে। স্কুলে পৌঁছে সে অভিভাবকদের সঙ্গে দেখা করতে শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এক ছাত্রের মা রাগান্বিত মুখে তার সামনে এসে দাঁড়ায়। সে বলে, আমার ছেলে গত বৃহস্পতিবার থেকে স্কুলে আসছে না, আর যদি আপনি সেটা না জানেন তাহলে অন্তত তার গ্রেডটা কমিয়ে দিন। বেথ কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর একেবারে ঠান্ডা ধারালো গলায় বলে, গত বৃহস্পতিবারই আমার স্বামী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে, কাউকে কিছু না জানিয়ে। তাই এই মুহূর্তে আপনার সন্তানের গ্রেড আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। মহিলার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়, এরপর দ্রুত সেখান থেকে সরে যায়। বাড়িতে ফিরে বেথ আবার একা হয়ে যায়। সে ওয়েনের পুরনো ডায়েরি বের করে। ডায়েরির প্রতিটি পাতায় তাদের বাড়ির নকশা, মাপ, নির্মাণ পরিকল্পনা, কাঠামো সবকিছু অত্যন্ত নিখুঁতভাবে লেখা। কিন্তু হঠাৎ একটি বিষয় তার নজরে আসে। ওয়েন শুধু এই বাড়ির নকশাই আঁকেনি, এর সম্পূর্ণ উল্টো একটি মিরর ইমেজ বাড়িরও নকশা এঁকেছিল। সবকিছু হুবহু একই, শুধু উল্টো। বেথ অবাক হয়ে যায়। কেন? কিসের জন্য? ওয়েন এমন কিছু কেন তৈরি করছিল? প্রশ্নের উত্তর মেলে না। রাত কেটে যায়। ভোর প্রায় 5:30। হঠাৎ পুরো বাড়ি কেঁপে ওঠার মতো করে মিউজিক সিস্টেম নিজে থেকেই চালু হয়ে যায়। বেথ লাফ দিয়ে উঠে বসে। আতঙ্কে তার বুক ধড়ফড় করতে থাকে। কয়েক সেকেন্ড পর মিউজিক হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ঠিক তখনই সে লক্ষ্য করে তার ফোনে একটি অজানা নম্বর থেকে মেসেজ এসেছে। বেথ সঙ্গে সঙ্গে সেই নম্বরে কল করে। ওপাশে কোনো কথা নেই, শুধু ফিসফিসে নিঃশ্বাস। মনে হয় কেউ যেন তার কানের একেবারে কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। তার শরীর শিউরে ওঠে। সে তাড়াতাড়ি কল কেটে দেয়। বেথ আতঙ্কে চিৎকার করে উঠে বসে। সে বুঝতে পারে এটা ছিল একটি দুঃস্বপ্ন, কিন্তু ঘুম ভাঙার পরও অস্বস্তি কাটে না। সে আবার সবকিছু চেক করে। কোনো মেসেজ নেই, কোনো কল নেই, সবকিছু স্বাভাবিক। কিন্তু গ্যালারি খুলতেই সে থমকে যায়। সেখানে একটি অচেনা মেয়ের ছবি। মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে আশ্চর্যজনকভাবে দেখতে অনেকটা বেথের মতো। আর ছবিটি ওয়েনের তোলা। বেথের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সে ছবিটি তার সবচেয়ে কাছের বন্ধু ক্লেয়ারকে দেখায়। ক্লেয়ার ছবির দিকে তাকিয়ে হেসে বলে, এটা তো তুমি। বেথ মাথা নেড়ে বলে, না, আমার এমন পোশাক নেই, আর আমি এই ছবিটা কখনো তুলিনি। ক্লেয়ার তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, এখন এসব নিয়ে ভাবা বন্ধ করো। ওয়েনের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করো। নিজেকে এত কষ্ট
দিও না। সেদিন রাতে তারা দুজন বারে যায়, অনেকক্ষণ ধরে পানীয় চলে। মদের নেশায় কিছুটা হালকা হয়ে বেথ ক্লেয়ারকে নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে। যখন তার বয়স ছিল মাত্র 17, তখন সে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চারদিকে কাঁচ ভাঙার শব্দ, রক্ত, চিৎকার, অন্ধকার। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় 4 মিনিট তার হৃৎস্পন্দন বন্ধ ছিল। 4 মিনিট, অর্থাৎ সে কার্যত মৃত ছিল। কিন্তু এক অসাধারণ ডাক্তারের অসাধারণ প্রচেষ্টায় অলৌকিকভাবে সে আবার বেঁচে ফিরে আসে। সেই দিন থেকে বেথ মাঝে মাঝে অনুভব করে মৃত্যুকে সে খুব কাছে দেখেছে, আর হয়তো মৃত্যুও তাকে কখনো ভুলে যায়নি। ক্লিয়ারকে বাড়ি পৌঁছে দিতে দিতে বেথের চোখ ভারী হয়ে আসে। অবশেষে সে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু সেই রাত এখনো শেষ হয়নি। হঠাৎ পুরো বাড়িতে আবার জোরে মিউজিক বাজতে শুরু করে, এত জোরে যেন কেউ ইচ্ছা করেই তাকে জাগিয়ে তুলতে চাইছে। বেথ চমকে জেগে ওঠে। সে বুঝতে পারে ক্লেয়ার নেই, সে সম্পূর্ণ একা। তার বুকের ধুকপুকানি আরো বেড়ে যায়। সে বাড়ির বাইরে বেরিয়ে চিৎকার করে ওঠে, যেই হও সামনে আসো। ঠিক তখনই সে দেখে কয়েকজন মেয়ে তার বাড়ির পেছন দিক দিয়ে হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তাদের চলাফেরা অস্বাভাবিক, নীরব, যেন তারা বাস্তব নয়। বেথ তাদের পিছু নেয়, কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকতেই তারা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আর তখনই সে এমন কিছু দেখে যা তার পুরো পৃথিবী বদলে দেয়। জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছে আরেকটি বাড়ি, হুবহু তার নিজের বাড়ির মতো, কিন্তু সম্পূর্ণ উল্টো। একটি মিরর হাউস, যেটার নকশা সে ওয়েনের ডায়েরিতে দেখেছিল। আর এখান থেকেই শুরু হয় আসল দুঃস্বপ্ন। জঙ্গলের গভীরে দাঁড়িয়ে থাকা বাড়িটা দেখে বেথের শরীর ঠান্ডা হয়ে যায়। এটা অসম্ভব, কারণ বাড়িটা দেখতে হুবহু তার নিজের বাড়ির মতো। একই কাঠামো, একই জানালা, একই বারান্দা, শুধু সবকিছু যেন উল্টো দিকে সাজানো, যেন কেউ তার বাড়ির প্রতিচ্ছবি কপি করে জঙ্গলের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। কৌতূহল আর ভয়ের মিশ্রণে বেথ ধীরে ধীরে বাড়িটার ভেতরে ঢোকে। ভেতরে প্রবেশ করতেই তার নিঃশ্বাস আটকে যায়। চারপাশে ধুলোর আস্তরণ, ভাঙাচোরা আসবাব, আর বাতাসে এক ধরনের পচা গন্ধ। মেঝের দিকে তাকাতেই সে জমে যায়। সেখানে স্পষ্ট রক্তাক্ত পায়ের ছাপ, মনে হচ্ছে যেন কেউ মাত্র কিছুক্ষণ আগেই এখান দিয়ে হেঁটে গেছে। বেথ কেঁপে কেঁপে সেই ছাপ অনুসরণ করতে থাকে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার বুকের ধুকপুকানি বাড়তে থাকে। হঠাৎ সে অনুভব করে তার খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা নিঃশ্বাস যেন তার ঘাড় ছুঁয়ে যায়। বেথ ফিসফিসিয়ে বলে, ওয়েন। বেথ হাত বাড়িয়ে সেই অদৃশ্য উপস্থিতিকে ছোঁয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই এক প্রবল শক্তি তাকে আঘাত করে। চারপাশ অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর বেথ জেগে ওঠে, কিন্তু সে আর সেই ভাঙা বাড়িতে নেই, বরং সে দাঁড়িয়ে আছে এমন এক জায়গায় যা দেখতে তার নিজের বাড়ির মতোই, আবার ঠিক তেমনও নয়। এটা যেন বাড়ির আরেকটি বিকৃত সংস্করণ। চারপাশে অস্বাভাবিক নীরবতা। একের পর এক রুমে সে দেখতে পায় অনেক মেয়ে চুপচাপ বসে আছে। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। তারা সবাই দেখতে অনেকটা একই রকম। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের প্রত্যেকের চেহারায় বেথের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে। বেথ আতঙ্কে পিছু হটে। ঠিক তখনই সে দেখতে পায় ওয়েন তাদের মাঝে দাঁড়িয়ে আছে। ওয়েনের মুখে সেই পরিচিত হাসি, কিন্তু সেই হাসিতে ভালোবাসা নেই, আছে অদ্ভুত এক শীতলতা। মুহূর্তের মধ্যেই সব কিছু মিলিয়ে যায়। বেথ হঠাৎ নিজেকে নিজের বাড়িতেই আবিষ্কার করে। সে হাঁপাতে থাকে। এখন আর কোনো সন্দেহ নেই, এটা কোনো স্বপ্ন নয়। এই বাড়িতে সত্যিই কিছু একটা আছে, কিছু একটা যা তার স্বামীর মৃত্যুর সঙ্গে জড়িত। বেথ সঙ্গে সঙ্গে ওয়েনের ফোন ঘাঁটতে শুরু করে। একের পর এক ফোল্ডার খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সেখানে অসংখ্য মেয়ের ছবি, আর সেই সব মেয়েরা দেখতে ঠিক সেই মেয়েদের মতো যাদের সে একটু আগে দেখেছিল। প্রত্যেকের চেহারায় বেথের সঙ্গে আশ্চর্যজনক মিল আছে। বেথের মাথা ঘুরে ওঠে। ওয়েন আসলে কি করছিল? এরপর সত্য জানার জন্য সে প্রতিবেশী মেলের কাছে যায়। মেল তাকে দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে। সে বলে, জঙ্গলে একা ঘুরো না, ও জায়গাটা ভালো নয়। কিন্তু বেথ থামার মেয়ে নয়। সে জঙ্গলের আরও গভীরে এগিয়ে যায়, আর সেখানে সে খুঁজে পায় একটি পুরনো ভাঙাচোরা কেবিন। এটাও তার বাড়ির মতোই, শুধু সম্পূর্ণ উল্টো, মিরর হাউস। ভেতরে ঢুকে সে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। হঠাৎ একটি টেবিলের ওপর তার চোখ পড়ে। সেখানে একটি অদ্ভুত পুতুল রাখা। পুতুলটির শরীর জুড়ে অসংখ্য পিন গাঁথা। স্পষ্ট বোঝা যায় এটা কোনো সাধারণ খেলনা নয়, এটা কালো জাদুর অংশ, ভুডু। বেথের শরীর শিউরে ওঠে। ঠিক তখনই মেল সেখানে এসে হাজির হয়। সে আতঙ্কিত গলায় বলে, তোমার এখানে আসা উচিত হয়নি। বেথ তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি জানো এখানে কি হতো, তাই না? মেল কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে সত্যি স্বীকার করে। সে একদিন ওয়েনকে এই বাড়িতে অন্য এক মহিলার সঙ্গে দেখেছিল, কিন্তু সে কাউকে কিচ্ছু বলেনি, কারণ সে ওয়েনের জীবন নষ্ট করতে চায়নি। বেথের হৃদয় যেন টুকরো টুকরো হয়ে যায়। সে কেবিনের ভেতরে আরও খোঁজ করতে থাকে। সেখানে সে দুটি বই খুঁজে পায়। একটি বই কালো জাদু নিয়ে, আরেকটি আত্মা, প্রতিচ্ছবি আর বিভ্রামের রহস্য নিয়ে।
কিন্তু বইয়ের অদ্ভুত চিহ্ন আর মন্ত্রের কিছুই তার মাথায় ঢোকে না। রাগে হতাশায় সে ভুডু পুতুলটিকে মাটিতে ছুঁড়ে ফেলে, কিন্তু তারপর যা ঘটে তা তার শরীরের রক্ত হিম করে দেয়। পুতুলটি মাটিতে পড়ার পরও সোজা দাঁড়িয়ে থাকে, নিজে থেকেই। বেথ স্থির হয়ে যায়। ঠিক তখনই উপরের তলা থেকে একটি ভারী শব্দ আসে, ধপ। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে ওঠে, কিন্তু সেখানে কেউ নেই, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দেওয়ালে ঝোলানো একটি পেইন্টিং তার নজরে পড়ে। প্রথমে এটি এলোমেলো কিছু রেখা মনে হয়, কিন্তু নির্দিষ্ট কোণ থেকে তাকাতেই সে একটি মানুষের অবয়ব দেখতে পায়, একটি লুকিয়ে থাকা মুখ, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা কেউ। বেথ আতঙ্কে পিছিয়ে যায়, তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। পরের দিন সে সেই বইয়ের দোকানে যায় যেখান থেকে কালো জাদুর বইগুলো কেনা হয়েছিল। সেখানে তার দেখা হয় এক মহিলার সঙ্গে, আর তাকে দেখেই বেথের বুক কেঁপে ওঠে। এই সেই মেয়ে যার ছবি ওয়েনের ফোনে দেখেছিল। মেয়েটির নাম ম্যাডলিন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ম্যাডলিন দেখতে অনেকটাই বেথের মতো। যখন বেথ ওয়েনের নাম উচ্চারণ করে, ম্যাডলিনের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। তার চোখে স্পষ্ট ভয়, সে কিছু লুকোচ্ছে, কিন্তু কি? সেই উত্তর জানার জন্য বেথ এখন আর থামবে না। ম্যাডলিন কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বইয়ের শেলফের দিকে তাকিয়ে বলে, তুমি ওয়েনের নাম জানো, মানে তুমি সত্যিটা খুব কাছাকাছি চলে এসেছ। বেথ এক পা এগিয়ে যায়। তুমি কে? আর ওয়েন কোথায়? ম্যাডেলিনের ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে, যেটা হাসি না, ভয়ের ছায়া। ওয়েন আর আমি আলাদা কেউ না। এই কথাটা শুনেই বেথের মাথা ঘুরে যায়। ম্যাডেলিন আস্তে আস্তে একটা পুরনো আয়নার সামনে যায়। আয়নায় দুজনের প্রতিচ্ছবি পাশাপাশি দেখা যায়, আর তখনই সত্যিটা ধরা পড়ে। দুজন একেবারে একরকম দেখতে। ম্যাডেলিন ফিসফিস করে বলে, তুমি যাকে নিজের জীবন ভাবছ সেটা আসলে শুধু একটা অংশ। বেথ পিছিয়ে যায়। মিথ্যে, এটা সম্ভব না। ঠিক তখনই দোকানের আলো ঝলকে ওঠে, চারপাশ অন্ধকার হয়ে আসে। বইগুলো নিজে নিজে খুলতে শুরু করে, আর এক অদ্ভুত কণ্ঠস্বর পুরো ঘর ভরিয়ে দেয়। শেষ বার্তা পড়ে গেছে, এখন চক্র পূর্ণ হবে। ম্যাডেলিন চোখ বন্ধ করে ফেলে। বেথ চিৎকার করতে যাবে, ঠিক তখনই আয়নার ভেতর থেকে আর একটা বেথ বের হয়ে আসে। এইবার আসলটা কে? কোনটা ম্যাডেলিন, কোনটা বেথ? সব কিছু মিশে যায়। শেষ মুহূর্তে শুধু একটা জিনিসই দেখা যায়, বইয়ের দোকানের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, আর ভেতরে কারো চিৎকার আর শোনা যায় না। গল্পটা এখানেই শেষ হলো।